আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব বায়োলজির অধ্যায় 2 জীবকোষ ও টিস্যু। তো এই অধ্যায় শুরুর আগে অধ্যায় আমরা কিভাবে পড়বো তার একটু আইডিয়া দিই। আমরা নোট করতে করতে আগাবো এবং এই অধ্যায়ের দাগানো বইয়ের পিডিএফ ইনশাআল্লাহ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, তো আমাদের এই অধ্যায়ের প্রথম টপিক হচ্ছে জীবকোষ। তো জীবকোষ কি? জীবকোষ হচ্ছে জীবদেহের একক। তো এটা যদি আমি লিখে ফেলি যে জীবকোষ হচ্ছে জীবদেহের একক। আচ্ছা, আমরা জীবদেহকে একটা বিল্ডিং এর সাথে এবং কোষকে বিল্ডিং এর ইটের সাথে তুলনা করতে পারি। অনেকগুলা ইট মিলে যেমন একটা বিল্ডিং তৈরি হয়, ঠিক তেমনি অনেকগুলা কোষের সমন্বয়ে একটা জীবদেহ তৈরি হয়। তো ওই কোষের একটি চমৎকার সংজ্ঞা প্রদান করছেন লোই এবং সিকেভিজ নামের দুই বিজ্ঞানী 1969 সালে। আবার বলতেছি, লোই এবং সিকেভিজ নামের দুই বিজ্ঞানী 1969 সালে কোষের এক চমৎকার সংজ্ঞা প্রদান করেন। এই সংজ্ঞাতে তারা কোষের 3টা বৈশিষ্ট্য উল্লেখ করছেন। আচ্ছা, সংজ্ঞাতে করে আসতেছি, আগে এই ইনফরমেশনটা লিখি যে লোই এবং সিকেভিচ 1969 সালে কোষের সংজ্ঞা প্রদান করেন। আচ্ছা, তো তারা কি বলছেন? কোষ হচ্ছে এক বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত। আচ্ছা, তারা তাদের কোষের সংজ্ঞাতে প্রথম যে বৈশিষ্ট্য ইনক্লুড করছেন সেটা হচ্ছে কোষ বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত। এটা যদি একটা কোষ হয়, কোষের ঠিক লাস্ট স্তরটা হচ্ছে এই বৈষম্যভেদ্য পর্দা। এই বৈষম্যভেদ্য পর্দার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন, হয়তো আমরা অনেকে জানি প্লাজমা মেমব্রেন। তো এই পর্দার নাম কেন বৈষম্যভেদ্য পর্দা রাখা হয়েছে, আর বৈষম্যভেদ্য মানেই বা কি? আচ্ছা, বৈষম্যভেদ্যর ইংলিশ মিনিংটা যদি আমরা দেখি, বৈষম্যভেদ্যর ইংলিশ হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। আচ্ছা, তো সিলেক্টিভলি পারমিয়েবল বলতে বোঝাচ্ছে যে ধরো এই পর্দার বাইরে 10টা পদার্থ ওয়েট করতেছে এই কোষে প্রবেশ করার জন্য, কিন্তু এই পর্দাটা হচ্ছে কি সিলেক্টিভ, মানে এই পর্দা এই 10টা পদার্থকেই ভিতরে প্রবেশ করতে দিবে না। সে হয়তো বা 5টাকে বা 6টাকে ভিতরে প্রবেশের অনুমতি দিবে, বাকি 4-5টাকে দিবে না। তার মানে কি, সে যেহেতু সকল পদার্থকে অনুমতি দিচ্ছে না, তার মানে কি এই পর্দার হচ্ছে সিলেক্টিভ কিছু পদার্থকে সে ভিতরে প্রবেশের অনুমতি দেয়। এর জন্য মেইনলি এই পর্দার নাম দিছে বৈষম্যভেদ্য পর্দা। আচ্ছা, তো এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক। আচ্ছা, কোষ হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক, এটা বলতে কি বোঝাচ্ছে? সাপোজ ধরো কিডনির কাজ কি আমরা জানি। কিডনির কাজ হচ্ছে রক্তকে পরিশোধন করে বর্জ্য পদার্থকে আলাদা করা, মেইন কথা রক্তকে পিউরিফাই করা। আচ্ছা, তো রক্তকে পিউরিফাইয়ের কাজটা কে করতেছে আসলে? কিডনি আসলে কি দ্বারা তৈরি? অসংখ্য কিডনি কোষ দ্বারা তৈরি। এই কিডনি কোষের স্পেশাল নাম কি? নেফ্রন। অসংখ্য নেফ্রন এই ব্লাড পিউরিফাইয়ের কাজটি করতেছে। সেম ভাবে লিভারের কাজ কারা করতেছে? লিভার কোষরা করতেছে। লিভার কোষের স্পেশাল নাম কি? হেপাটিক সেল। সেম ভাবেই মস্তিষ্কের কাজ আলটিমেটলি কারা করতেছে? মস্তিষ্ক কোষ করতেছে, স্পেশাল নাম হচ্ছে নিউরন। তার মানে আলটিমেটলি তুমি তোমার দেহের যত কাজ, তোমার দেহের ভিতরে যত কাজ হচ্ছে, আলটিমেটলি এই কাজগুলো কারা করতেছে? কোষ করতেছে। এর জন্য বলা হচ্ছে কোষ হলো জীবজ ক্রিয়াকলাপের একক। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে।
আচ্ছা, তো কোষ তো নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে পারে, এটুকু তো জানো যে আমরা যে ছোট থেকে বড় হয়েছি কিভাবে হয়েছি। আমরা ছিলাম শুরুতে একটা কোষ, এরপর দুইটা কোষ, দুইটা থেকে হচ্ছে চারটা, চারটা থেকে হচ্ছে আটটা, এইভাবে আস্তে 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 আমরা বড় হয়েছি। আচ্ছা, এই যে কোষ যে নিজের প্রতিরূপ নিজে তৈরি করলো, এর জন্য কোনো সজীব মাধ্যমের প্রয়োজন হয়েছে? অবশ্যই হয় নাই। সাপোজ ধরো একটা ভাইরাস ততক্ষণ নিজের প্রতিরূপ তৈরি করতে পারবে না যতক্ষণ না সে একটা সজীব মাধ্যমে প্রবেশ করে। একটা ভাইরাস যখন আমাদের দেহে প্রবেশ করে ঠিক তখনই সে তার নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে পারতেছে, বা অন্য কোনো প্রাণীর দেহে প্রবেশ করে তখন নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে পারতেছে। কারণ কি, আমরা একটা সজীব মাধ্যম, অন্য যে কোনো প্রাণী একটা সজীব মাধ্যম, এই মাধ্যমে প্রবেশ করতে পারলেই ভাইরাস নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে পারতেছে। কিন্তু আমাদের কোষ কিন্তু কোনো সজীব মাধ্যমে প্রবেশ করতেছে না বা করা লাগতেছে না। আমাদের কোষ মানে প্রাণী কোষ বা উদ্ভিদ কোষ কারোরই কোনো সজীব মাধ্যম লাগতেছে না নিজের প্রতিরূপ তৈরি করতে। এর জন্য বলা হচ্ছে কি, কোষের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে পারে। আচ্ছা, তো এই তিনটা বৈশিষ্ট্যের সমন্বয়ে লুই এবং সিকেভিচ 1969 সালে কোষের একটি সংজ্ঞা প্রদান করেন। আচ্ছা, তো এখন আমরা বলবো হচ্ছে কোষের প্রকারভেদ নিয়ে, তাই না? এখন আমরা বলবো কোষের প্রকারভেদ সম্পর্কে। কোষের প্রকারভেদ। আচ্ছা, কোষের প্রকারভেদ হচ্ছে কোষ নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে হচ্ছে দুই প্রকার। মানে নিউক্লিয়াসের গঠন কেমন তার ভিত্তিতে হচ্ছে কোষ দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত কোষ, একটা হচ্ছে আদি কোষ। আর কোষ কি কাজ করতেছে, কাজের ধরনের ভিত্তিতে কোষ আরো দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। আচ্ছা, এই পার্টটা যদি আমরা একটু লিখি, যে কোষ নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দুই প্রকার, সে প্রকৃত কোষ, একটা হচ্ছে কি আদি কোষ। প্রকৃত কোষের আরেকটা নাম হচ্ছে সুকেন্দ্রিক কোষ। সুকেন্দ্রিক বলতো কোষের কেন্দ্র কি? কোষের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। সুকেন্দ্রিক বলতে বোঝাচ্ছে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ। আর আদি কোষের অপর নাম হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক কোষ। আচ্ছা, তো ওদের একটা ইংলিশ নাম আছে, সেটা হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে ইউক্যারিওটিক সেল, আদি কোষের ক্ষেত্রে হচ্ছে প্রোক্যারিওটিক সেল। মাঝে মাঝে এই যে ইউক্যারিওটিক পার্টটা মাঝে মাঝে বাংলায় লেখা দেয় এইভাবে, যে ইউক্যারিওটিক সেল। সেই ক্ষেত্রে আবার অনেকে ধরতে পারে না যে ইউক্যারিওটিক মানে কি, আর এই ক্ষেত্রে প্রোক্যারিওটিক সেল। আচ্ছা, আরো দুইটা টাইপ আছে কোষের। কোষ হচ্ছে কাজের ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। দেহকোষের ইংলিশ হচ্ছে সোমাটিক সেল, আর জনন কোষের ইংলিশ হচ্ছে গ্যামেটিক সেল। আচ্ছা, তো আমরা আসি হচ্ছে প্রকৃত কোষে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে যে কোষ দুই প্রকার, সেই দুই প্রকার সম্পর্কে আমরা এখন পড়াশোনা করি। সেই নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে এটা নিয়ে আমরা আগে পড়াশোনা করব। তো ফার্স্টেরটা হচ্ছে প্রকৃত কোষ, তাই না? প্রকৃত কোষ। আচ্ছা, আর এখানে হচ্ছে
আদিকোষ আদিকোষ আমরা হচ্ছে প্যারালালি পড়বো, দেখবো আসলে যে কন্ট্রাস্ট করে দেখবো যে মিনিংটা কি আসলে। প্রকৃত কোষের প্রথম পয়েন্টটা হচ্ছে এসব কোষের নিউক্লিয়াস কি সুগঠিত। আচ্ছা, এসব কোষের নিউক্লিয়াসে কেন সুগঠিত বলা হচ্ছে? কারণটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিয়াস আবদ্ধ থাকে। নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিয়াস আবদ্ধ থাকে। এই আবদ্ধ থাকার ফলে কি হচ্ছে? ফলে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত। আর আদিকোষের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, ছবি থেকে আমি দেখাবো, আগে একটু লিখে নিই যে আদিকোষের ক্ষেত্রে কি এসব কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। সুগঠিত থাকে না। আচ্ছা, কেন বলা হচ্ছে যে এসব কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না? কারণ হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিয়াস আবদ্ধ থাকে না। আচ্ছা, নিউক্লিয়াস আবদ্ধ না থাকার ফলে কি হচ্ছে? আচ্ছা, ফলে নিউক্লিয় বস্তু আগের বার ছিল পরিবেষ্টিত আর সুসংগঠিত, এবার নিউক্লিয়ার বস্তু কি সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে যদি একটু দেখি, দেখো তো প্রকৃত কোষের যে নিউক্লিয়াসটা, এখানে শুধু আমি নিউক্লিয়াস আনছি, দেখো তো নিউক্লিয়াসের বাইরে যে আবরণ, এই যে গোলাপি কালারের যে আবরণ, এই আবরণটার নাম কি? নিউক্লিয়ার ঝিল্লি। আচ্ছা, এই নিউক্লিয়ার ঝিল্লি থাকার কারণেই কিন্তু নিউক্লিয়াসের ভিতরের যে বিষয়গুলা বা জিনিসগুলা, যেমন এই যে নিউক্লিওলাস, এটা কি নিউক্লিওলাস, এই যে সুতার মতন এগুলা কি ক্রোমাটিন তন্তু, এটা কি নিউক্লিওলাস আর ক্রোমাটিন ফাইবার, তাই না? আর এই যে এই বস্তুগুলা যেখানে ভাসতেছে, এই জেলির মতন অংশটা কি? এই যে জেলির মতন অংশ, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো সামনে। নিউক্লিয়াসের একটা আলাদা টপিকই আছে, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আচ্ছা, দেখো তো বাইরে দিয়ে যদি আবরণই না থাকতো, এই নিউক্লিয়ার ঝিল্লি যদি না থাকতো, বা নিউক্লিয়ার এনভেলপ যাকে বলতেছে, এই নিউক্লিয়ার ঝিল্লি যদি না থাকতো, এই নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসটা যে তৈরি হয়েছে, মানে গোলাকার একটা অবস্থাতে আছে, নিউক্লিয়াস একটা গোলাকার অবস্থাতে আছে, এই শেপে কি থাকতে পারতো? শেপে থাকতে পারতো না। আবার নিউক্লিয়াসের ভিতরে যা যা আছে, তো নিউক্লিওলাস, ক্রোমাটিন ফাইবার, নিউক্লিওপ্লাজম, এগুলা কি একত্রে থাকতে পারতো? কখনোই থাকতে পারতো না। এর জন্য বলা হচ্ছে কি সুগঠিত, মানে সুন্দর করে গঠিত। নিউক্লিয়াস যেভাবে থাকার কথা সেভাবে আছে, একদম পারফেক্টলি শেপড, মানে নিউক্লিয়াস একটা শেপে আছে। এক কথায় নিউক্লিয়াস একটা শেপে আছে। কারণ কি? কারণ নিউক্লিয়াস একটা ঝিল্লি দ্বারা আবদ্ধ। আচ্ছা, আর
ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকার কারণে কি নিউক্লিয় যে বস্তুগুলো আছে, নিউক্লিয়াসের ভিতরে যে বস্তুগুলো থাকার কথা, যে জিনিসগুলো থাকার কথা, সেগুলো কি পরিবেষ্টিত আছে এবং সুসংগঠিত আছে। ঠিক আছে, এটুকুতে তো কারো সমস্যা হওয়ার কথা না। বাট আদিকোষের ক্ষেত্রে দেখো তো, আদিকোষের ক্ষেত্রে বলতেছে কি নিউক্লিয়াস সুসংগঠিত না। সুসংগঠিত না কারণ কি, আদিকোষে কোনো নিউক্লিয়ার ঝিল্লি থাকে না। নিউক্লিয়ার ঝিল্লি না থাকলে দেখো তো কি হইতো, নিউক্লিয়ার ঝিল্লি, এই দেখো তো, এরকম ঝিল্লি না থাকার কারণে নিউক্লিয়াসের ভিতরে যেই যেই জিনিস থাকার কথা ওই জিনিসগুলো এখন ছড়ায় গেছে। কোথায় ছড়ায় গেছে? সাইটোপ্লাজমে। এই যে তরল যে বস্তুটা আছে না, এই যে সাইটোপ্লাজম, এই যে তরল, এই তরলের মধ্যে কি নিউক্লিয়াসের ভিতরে যা যা থাকার কথা তা তা ছড়ায় গেছে। এখন আর কি আগের মতো সুসংগঠিত অবস্থায় নাই, একটা জায়গায় আবদ্ধ নাই। কারণ কি, বাইরে দিয়ে কোনো আবরণই নাই। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো তো, এই যে এখানে, এই যে যেমন তোমার নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ থাকার কথা, এই ডিএনএ গুলা ছড়ানো ছিটানো অবস্থায় আছে। আরো যা যা থাকার কথা সবকিছুকে সাইটোপ্লাজমে ছড়ায় ছিটায় গেছে। এখন নিউক্লিয়াস কিন্তু একটা আকারে নাই। আগে যে একটা সুন্দর আকারে ছিল, একটা শেপে ছিল, এখন কিন্তু কোনো শেপ নাই নিউক্লিয়াসের। এর জন্য কি বলতেছে, নিউক্লিয়াস কি সুগঠিত নয়। ঠিক আছে, আচ্ছা, তো ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্টে আমরা আসি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। আচ্ছা, সকল অঙ্গাণু উপস্থিত থাকে সেটা তো বুঝলাম, বাট এখানে রাইবোজোম সহ এটা বলার কি দরকার ছিল? অঙ্গাণুর মধ্যে তো রাইবোজোমও পড়ে। আচ্ছা, কেন রাইবোজোম সহ শুরুতে বলছি, এটার কারণ নিচে বুঝতে পারবো, এখন বুঝতে পারবো। আচ্ছা, আদিকোষের ক্ষেত্রে কি, প্রকৃত কোষের ক্ষেত্রে সব ধরনের অঙ্গাণু থাকে, সাথে রাইবোজোমও থাকে। আমরা হচ্ছে রাইবোজোমরা হাইলাইট করে দিছি এখানে, তাই না? আচ্ছা, আদিকোষের ক্ষেত্রে দেখি কি থাকে কি থাকে না। শুধুমাত্র রাইবোজোম থাকে আদিকোষের ক্ষেত্রে। কি শুধুমাত্র রাইবোজোম থাকে, অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে, যেমন কি কি অন্যান্য অঙ্গাণু, যেমন যেগুলো আমরা টিপিক্যালি জানি কোষে থাকে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরো কিছু নাম অ্যাড করতে পারো, গোলজি বডি অ্যাড করতে পারো, আরো যেগুলো থাকার কথা কিচ্ছু থাকে না, ইত্যাদি থাকে না। আচ্ছা, এই যে রাইবোজোমকে আমরা প্রকৃত কোষের ক্ষেত্রে হাইলাইট করছি, এটার কারণ হচ্ছে প্রকৃত কোষে রাইবোজোম তো থাকেই, আদিকোষে কি রাইবোজোম ছিল না। এজন্যে আদিকোষে যেহেতু রাইবোজোম ছাড়া কোনো কিছু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে, এর জন্য প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা রাইবোজোমকে হাইলাইট করতেছি, যে প্রকৃত কোষে রাইবোজোম তো থাকেই, আদিকোষে যেটা আছে সেটা তো থাকেই, সাথে সকল ধরনের অঙ্গাণু উপস্থিত থাকে। জোর দেওয়ার জন্য আমরা হচ্ছে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে এটা বলছি। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে ক্রোমোজোম নিয়ে। ক্রোমোজোমে কি কি থাকে কি কি থাকে না। ক্রোমোজোমে ডিএনএ থাকে, হিস্টোন থাকে, আর বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, ইত্যাদি থাকে। ক্রোমোজোমে থাকে কি কি, ডিএনএ থাকে, হিস্টোন থাকে, প্রোটিন থাকে, ইত্যাদি থাকে। আচ্ছা, হিস্টোনও কিন্তু এক টাইপের প্রোটিন, হিস্টোনও কি ওয়ান টাইপ অফ প্রোটিন। আচ্ছা, আর আদিকোষের ডিএনএ, আদিকোষের ক্রোমোজোমে কি কি থাকে? ক্রোমোজোমে থাকে শুধুমাত্র ডিএনএ, শুধুমাত্র ডিএনএ। আচ্ছা, তোমাদের হয়তো বা এতক্ষণ একটু প্যাচ লাগছে যে আমি একটু আগে বলছিলাম যে নিউক্লিয়াসের ভিতরে যে এই সুতার মতন পার্টগুলা, এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু, তাই না? এখন আবার বলতেছি ক্রোমোজোম, আবার বলতেছে ডিএনএ, আসলে জিনিসগুলা কি, তাই না?
এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিটেলসে পড়বো ইনশাল্লাহ নিউক্লিয়াসের পার্টে। আপাতত তোমাদের একটু বলে রাখি, যেহেতু কোয়েশ্চেনটা রাইজ হয়েছে, যে ফার্স্ট আমরা কি বলছিলাম, ক্রোমাটিন তন্তু, তাই না? ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু আসলে কি দ্বারা তৈরি? ক্রোমাটিন তন্তু তৈরি হচ্ছে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন দ্বারা। ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন থাকে, এই ডিএনএ আর হিস্টোন প্রোটিন মিলে কি ক্রোমাটিন তন্তু হয়। আরও কিছু প্রোটিন থাকতে পারে, মেইনলি হচ্ছে ডিএনএ আর হিস্টোন প্রোটিন। আচ্ছা, তাহলে ক্রোমোজোম কি? আমরা একটু আগে বলছি ক্রোমোজোমের মধ্যে ডিএনএ হিস্টোন প্রোটিন থাকে, তাহলে ক্রোমোজোমটা কি? আলটিমেটলি এই ক্রোমাটিন তন্তুই পেঁচিয়ে ঘন হলে এটার নাম আমরা দিচ্ছি হচ্ছে ক্রোমোজোম। না লিখি, পেঁচিয়ে ঘন হলে নাম কি দিচ্ছি? ক্রোমোজোম। তাহলে এখন কথা হচ্ছে ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোমের মধ্যে তাহলে পার্থক্যটা কি? ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোমের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? ক্রোমাটিন তন্তু হচ্ছে অদৃশ্য বলতে পারো, অদৃশ্য বা রেয়ারলি ভিজিবল। তুমি যদি মাইক্রোস্কোপে দাও তাইলে এটা কি ওইরকম স্পষ্টভাবে দেখা যায় না, অস্পষ্ট। এটা কিন্তু খালি চোখে না, এটা কিন্তু মাইক্রোস্কোপেই ক্রোমাটিন তন্তু কি অস্পষ্ট বা রেয়ারলি ভিজিবল। আর মাইক্রোস্কোপে ক্রোমোজোম হচ্ছে কি ভিজিবল, শুধু ভিজিবল না, ক্লিয়ারলি ভিজিবল, বা বলতে পারো হচ্ছে স্পষ্ট। এটাই হচ্ছে মেইনলি ক্রোমোজোম আর ক্রোমাটিন তন্তুর মধ্যে পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, এরপরের ফিচারটা কি? এরপরের ফিচার হচ্ছে উদাহরণ। প্রকৃতকোষী প্রাণী কারা, বা প্রকৃতকোষী প্রাণী বলা উচিত না, জীব কারা? প্রকৃতকোষী জীব হচ্ছে মানুষ সহ অধিকাংশ প্রাণী। প্রধান উদাহরণ কি? মানুষ। এর জন্য আমরা বলতেছি মানুষ সহ অধিকাংশ জীবের মধ্যে প্রকৃত কোষ দেখা যায়। আর আদি কোষ কাদের মধ্যে দেখা যাচ্ছে? আদিকোষী প্রাণী কারা? আদিকোষী প্রাণী হচ্ছে এক হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়া, তাই না? ব্যাকটেরিয়া। আদিকোষী প্রাণী লেখা উচিত না, আদিকোষী জীব লিখি। আদিকোষী জীব হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল আর হচ্ছে ব্যাকটেরিয়া। আমরা যে চিত্র দেখাইছি না, এই যে এখানে আদিকোষের চিত্র, এটা হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়ার চিত্র। আচ্ছা, আমাদের একটা জিনিস বলি নাই, দেখো তো কি কি থাকে আদিকোষে। এই যে রাইবোজোম দেখছো, যে রাইবোজোম থাকে, এই যে রাইবোজোম। কিন্তু তুমি কি কোনো মাইটোকন্ড্রিয়া দেখতেছো বা প্লাস্টিড দেখতেছো না। এই যে সাইটোপ্লাজম, তরলটা কি? যে তরলের মধ্যে সব অঙ্গাণুগুলো আছে, সেই তরলটা কি? সাইটোপ্লাজম। আচ্ছা, আমাদের মোটামুটি প্রকৃত কোষ ও আদি কোষের বৈশিষ্ট্য সম্বন্ধে জানা শেষ। আচ্ছা দেখো তো, প্রকৃত কোষের কিন্তু আরো অনেক বৈশিষ্ট্য আছে, আদি কোষের কিন্তু আরো অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু এখানে এমন বৈশিষ্ট্য ইনক্লুড করছি আমরা যে বৈশিষ্ট্যগুলা কি একটা আরেকটার বিপরীত। বুঝতে পারছো? যাতে আমরা প্রকৃত কোষ আর আদি কোষের মধ্যে একটা কন্ট্রাস্ট করতে পারি, সেই জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেই বৈশিষ্ট্যগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। তোমাদের বইও দেখবা কি এই বৈশিষ্ট্যগুলো ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, তো একটা কোয়েশ্চেন খ নাম্বারে খুবই ফ্রিকুয়েন্টলি আসে যে প্রকৃত কোষ আর আদি কোষের মধ্যে পার্থক্য কি। আমরা এই জিনিসটা এখানে লিখে দিব, প্রকৃত কোষ আর আদি কোষের মধ্যে পার্থক্য। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তো বিষয় ফার্স্টে লিখি আদি কোষ,
এখানে কি প্রকৃত কোষ, তাই না? আচ্ছা, তো ফার্স্টের বিষয়টা কি বা ফিচারটা কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিউক্লিয়াস কি? আদি কোষে সুগঠিত নয়। আর এটাতে কি? সুগঠিত। আচ্ছা, পরবর্তী পয়েন্ট হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা এনভেলপ। নিউক্লিয়ার ঝিল্লি কি? অনুপস্থিত। আর এখানে কি? উপস্থিত। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরের ফিচার হচ্ছে নিউক্লিয় বস্তু। লিখি নিউক্লিয় বস্তু। নিউক্লিয় বস্তু হচ্ছে নিউক্লিয়াসে আবদ্ধ থাকে, তাই না? নিউক্লিয়াস আবদ্ধ থাকে। আর নিউক্লিয় বস্তু, আরে সরি সরি সরি, নিউক্লিয়াস আবদ্ধ কেন থাকবে? সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। আর এক্ষেত্রে কি? নিউক্লিয়াসে আবদ্ধ থাকে। আচ্ছা, নিউক্লিয়াস আবদ্ধ থাকে। আর এরপর পয়েন্ট আমরা লিখবো হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম ক্রোমোজোম কি? ক্রোমোজোমে কি কি থাকে? শুধুমাত্র ডিএনএ থাকে, তাই না? শুধুমাত্র ডিএনএ থাকে। আর এখানে কি? ডিএনএ, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন ইত্যাদি থাকে। ঠিক আছে? আচ্ছা, আরো কয়েকটা পয়েন্ট যদি আমরা লিখি। আচ্ছা, তো অঙ্গাণু অঙ্গাণু সম্পর্কে লিখি। অঙ্গাণু কি? শুধু রাইবোজোম উপস্থিত, না? শুধু রাইবোজোম উপস্থিত। আর এই ক্ষেত্রে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত। এরপরে আমরা কি পড়ছি? এরপরে আমরা পড়ছি হচ্ছে উদাহরণ। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, আর হচ্ছে ব্যাকটেরিয়া। আর এদিকে হচ্ছে মানুষ সহ অধিকাংশ জীব। যদি আমার নোট ফলো করে, ইনশাল্লাহ, শুধু নোট ফলো করলেও তোমরা পরীক্ষা ইনশাল্লাহ ভালো করবে, ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের প্রকৃত কোষ আর আদি কোষের পার্টটা শেষ। এখন আমরা হচ্ছে কোষের কাজের ভিত্তিতে যে দুই প্রকার কোষ, সেই দুই প্রকার নিয়ে আলোচনা করব। তো কাজের ভিত্তিতে, তাই না? কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে দেহকোষ। আচ্ছা, এটা হচ্ছে আমি হলুদ কালার দিয়ে লিখিয়েছি, দেহকোষ। পরের পেজে আমরা লিখবো হচ্ছে জননকোষ। ঠিক আছে? তো দেহকোষ, আমরা নাম দেখে বুঝতেছি যে দেহকোষ তার মানে কি? দেহ গঠনে যেসব কোষ অংশগ্রহণ করে, যেসব কোষ দ্বারা দেহ গঠিত হয়, সেসব কোষ কি? দেহকোষ। না বুঝার কিছু নাই, আমরা লিখে ফেলাই। দেহ গঠনে
এসব কোষ অংশগ্রহণ করে। সব কোষ করে, তাই না? দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এই দেহকোষ বিভাজিত হয় মাইটোসিসের মাধ্যমে। আচ্ছা, আমাদের দেহকোষ কিন্তু বিভাজিত হয়। এই দেহকোষ যদি বিভাজিত না হইতো তাহলে কি আমরা বড় হইতাম? এই দেহকোষ বিভাজনের ফলে কি দেহের বৃদ্ধি ঘটে। আমরা কিন্তু একটা সময় একটা সেল ছিলাম, একটা কোষ। একটা কোষ থেকে কয়টা হয়েছে? দুইটা হয়েছে। এই দুইটা আবার এই একটা হয়েছে, আবার আরো দুইটা, এটা হয়েছে আরো দুইটা। আমরা একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এইভাবে আস্তে 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 এখন আমাদের কোষ সংখ্যা জানো কত? অ্যাপ্রক্সিমেটলি 37 ট্রিলিয়ন। 37 ট্রিলিয়ন সেল কয়টা থেকে? একটা সেল থেকে 37 ট্রিলিয়ন সেল হয়েছে। তার মানে কি আমাদের দেহকোষ বারবার 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 বিভাজিত হয়েছে। এই যে বিভাজিত হয়েছে, এটার তো একটা প্যাটার্ন আছে, এটা তো একটা কি পদ্ধতি আছে। এই বিভাজনের পদ্ধতির নামটা কি? মাইটোসিস। দেহকোষ যে পদ্ধতিতে বিভাজিত হয় সেই পদ্ধতির নাম কি? মাইটোসিস। আচ্ছা, তো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও তন্ত্র সৃষ্টিতে বা তৈরিতে বা গঠনে দেহকোষ অংশ নেয়। আচ্ছা, অঙ্গ প্রত্যঙ্গ বলতে কি বোঝাচ্ছে? হাত, পা। আর তন্ত্র বলতে হচ্ছে তোমার শরীরের ভিতরে যা যা আছে, যেমন কিডনি, লিভার, এগুলো কিন্তু কি দেহকোষ দ্বারা তৈরি। হ্যাঁ, এদেরকে আমরা দেহকোষ বলতেছি। আচ্ছা, তো দেহকোষের পার্টটা তো ইজি ছিল। জনন কোষ, জনন কোষটা কি? আচ্ছা, দেহকোষটা কি করতেছে দেখো তো। দেহকোষ কি করতেছে? দেহ গঠন করতেছে না? দেহকোষ দেহ গঠন করতেছে। আর জনন কোষ জানো কি করতেছে? জনন কোষ হচ্ছে নতুন প্রজন্ম তৈরি করতেছে। নতুন প্রজন্ম তৈরি করতেছে। তাইলে কি দেহকোষ আর জনন কোষের কাজ একদম ডিফারেন্ট না? দেহকোষ কি করতেছে? দেহ গঠন করতেছে। আর জনন কোষ করতেছে কি? নতুন প্রজন্ম তৈরি করতেছে। এর জন্যই হচ্ছে কি কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ, একটা জনন কোষ। আচ্ছা, জনন কোষের ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আমি বুঝাচ্ছি, জনন কোষের ফার্স্ট পয়েন্ট হচ্ছে যৌন প্রজনন ঘটে এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। যৌন প্রজনন ঘটে এমন জীবে কি জনন কোষ উৎপন্ন হয়। আমরা সামনে আসতেছি। আচ্ছা, তো জনন কোষ বিভাজিত হয় কোন পদ্ধতিতে? জনন কোষ বিভাজিত হয় হচ্ছে মিওসিস পদ্ধতিতে। বুঝতে পারছো? জনন কোষ বিভাজিত হয় হচ্ছে মিওসিস পদ্ধতিতে। আমরা পড়ছিলাম কি দেহকোষ বিভাজিত হয় হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে। আচ্ছা, মাধ্যমে না লিখে পদ্ধতিতে লিখি। পদ্ধতিতে দেহকোষ বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে, জনন কোষ বিভাজিত হয় মিওসিস পদ্ধতিতে। ঠিক আছে? তো জনন কোষ আর দেহকোষের বিভাজিত হওয়ার যে পদ্ধতিটা বা প্যাটার্নটা সেম না। এর জন্য একটার নাম হচ্ছে মিওসিস আর একটার নাম মাইটোসিস। সো মিওসিস আর মাইটোসিস সম্পর্কে আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ে একদম ডিটেলস আলোচনা করবো, যে মাইটোসিস পদ্ধতিটা আসলে কেমন আর মিওসিস পদ্ধতিটা আসলে কেমন। সো এই অধ্যায়ে আমি এই মাইটোসিস আর মিওসিস নিয়ে ডিটেলস আলোচনা করতেছি না, শুধু এইটুকু জানিয়ে রাখো যে জনন কোষ বিভাজিত হয় মিওসিস পদ্ধতিতে আর দেহকোষ বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে। আচ্ছা, তো জনন কোষের ক্ষেত্রে আচ্ছা, আমরা একটা জিনিস আগে জানা নিই যে আমরা শুরুতে কিন্তু একটা সেল ছিলাম, তাই না? একটা সেল।
একটা সেল থেকে বিভাজিত হতে হতে আজকে আমরা কয় ট্রিলিয়ন সেল? 37 ট্রিলিয়ন সেল, তাই না? আচ্ছা, এই যে একটা সেল ছিল আমরা শুরুতে, একটা সেলের নাম কি ছিল জানো? একটা সেলের নাম হচ্ছে জাইগোট। আমাদের সকলের যে শুরুর সেলটা, এই শুরুর সেলের একটা স্পেশাল নাম কি? জাইগোট। এই জাইগোট কিভাবে তৈরি হয় দেখো তো। জাইগোট তৈরি হয় পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ মিলিত হয়ে এই জাইগোট তৈরি হয়। পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ মিলিত হয়ে কি এই জাইগোটটা তৈরি হয়। আমাদের প্রথম কোষটা তৈরি হয় পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ মিলিত হওয়ার মাধ্যমে। পুংজনন কোষ আসে কার কাছ থেকে? বাবার কাছ থেকে। বাবার থেকে আসে। আর স্ত্রী জনন কোষ কার কাছ থেকে আসে? মায়ের থেকে। আচ্ছা, তো এই পার্টটা আমরা লিখি যে পুং স্ত্রী জনন কোষ মিলিত হয়ে নতুন জীবের প্রথম কোষ সৃষ্টি হয়, যাকে কি বলে? যাকে বলে জাইগোট। এই জাইগোটটাই কি বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে। জাইগোটটাই কি বারবার বিভাজিত হয়ে জীবদেহ গঠন করে। ঠিক আছে, এই পার্টটা আমরা আলাদা করে দিই। আচ্ছা, তো আমরা জনন কোষ আর দেহ কোষের মোটামুটি ফিচারগুলো জানলাম। জনন কোষ নিয়ে আমরা আরো ডিটেলসে জানবো হচ্ছে তৃতীয় অধ্যায়ে। আপাতত এইটুকু জেনে রাখো, ঠিক আছে? আচ্ছা, তো জনন কোষে তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে এইখানে এই পার্টটাতে আছে, এই যে আমি প্রথম লাইনটা লিখছি না, যৌন প্রজনন ঘটে এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। ঠিক আছে, আর তোমাদের বই আছে যৌন প্রজনন ঘটে এবং যৌনক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। তার একটা ফিচার অ্যাড করছে কি, যৌনক্রম যাদের মধ্যে দেখা যায়, যেসব জীবে যৌনক্রম দেখা যায় তাদের মধ্যে জনন কোষ সৃষ্টি হয়। এই কথাটা না সম্পূর্ণ সঠিক না। এই কথাটা কি সম্পূর্ণ সঠিক নয়। যৌনক্রম জিনিসটা কি এরা জানলে তুমি বুঝতে পারবা যে কেন এটা সঠিক না। যৌনক্রম মানে হচ্ছে আমাদের ডিএনএ অসংখ্য নিউক্লিওটাইডের সমন্বয়ে তৈরি। নিউক্লিওটাইডের সমষ্টি। আমাদের ডিএনএ কি অসংখ্য নিউক্লিওটাইডের সমষ্টি। এই নিউক্লিওটাইড কি জিনিস এগুলো আমরা সামনে পড়বো ইনশাল্লাহ, সম্ভবত নিউক্লিয়াসের পার্ট এই অধ্যায়ে। ঠিক আছে, আপাতত জেনে রাখো যে ডিএনএ হচ্ছে কি অসংখ্য নিউক্লিওটাইডের সমষ্টি। এখন কথা হইতেছে এই যে নিউক্লিওটাইডের সিকোয়েন্স, নিউক্লিওটাইডের ক্রমই কি? নিউক্লিওটাইডের ক্রম অথবা সিকোয়েন্স। এই ক্রম বা সিকোয়েন্সে হচ্ছে যৌনক্রম মানে ক্রমই, যে দেখছো লাস্টে কি ক্রম। আচ্ছা, তো এই সিকোয়েন্সটা কিরকম? যেমন নিউক্লিওটাইড কি কি আছে? অ্যাডিনোসিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। ঠিক আছে, এগুলা কি? এগুলো হচ্ছে এক এক প্রাণীতে এক এক রকম সিকোয়েন্স আসে। যেমন ধরো সাপোজ, আমি জানি না মানুষের ক্ষেত্রে, ধরো সাপোজ যে এরকম সি সি এ এ টি জি জি সি এরকম, ধরো এটার একটা সিকোয়েন্স আছে। মানুষের কোষের নিউক্লিওটাইডের একটা সিকোয়েন্স আছে। আবার মানুষের নিউক্লিওটাইডের সিকোয়েন্সের সাথে কিন্তু অন্য কোনো প্রাণীর নিউক্লিওটাইডের সিকোয়েন্স মিলবো না। মানুষের যতগুলা কোষ আছে সবগুলা কোষের ডিএনএ নিউক্লিওটাইডের সিকোয়েন্স সেম। ঠিক আছে, বিজ্ঞানীরা হচ্ছে কি মানুষের নিউক্লিওটাইডের সিকোয়েন্স বা যৌনক্রম আবিষ্কার করতে বা বের করতে সক্ষম হয়েছে। মানুষের যৌনক্রম আর অন্য প্রাণীর যৌনক্রম কিন্তু সেম হবে না। আচ্ছা, তো যৌনক্রম আলটিমেটলি কাদের মধ্যে থাকবে? যাদের মধ্যে ডিএনএ আছে তাদের মধ্যে থাকবে না। যাদের মধ্যে ডিএনএ আছে তাদের মধ্যে তো নিউক্লিওটাইড আছে। আর নিউক্লিওটাইড থাকলেই মানে কি নিউক্লিওটাইডের ক্রমও আছে। আলটিমেটলি
যাদের ডিএনএ আছে, যেসব প্রাণীতে ডিএনএ আছে তাদের মধ্যেই নিশ্চিত জনুক্রম আছে। আচ্ছা, তো আমরা একটু আগে পড়ছি না যে ব্যাকটেরিয়ার মধ্যে কি ডিএনএ ছিল না? ব্যাকটেরিয়ার মধ্যে কি, এই যে দেখো, ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ কিন্তু ছিল। ডিএনএ থাকা মানে কি, ওর মধ্যেও জনুক্রম আছে। কিন্তু ব্যাকটেরিয়ার কিন্তু জনন কোষ উৎপন্ন হয় না, ব্যাকটেরিয়া কিন্তু যৌন প্রজনন ঘটায় না, অযৌন প্রজনন ঘটায়। তাহলে আলটিমেটলি কি কথাটা কি সত্য হইলো যে জনুক্রম যাদের মধ্যে দেখা যায় তাদের মধ্যে কিন্তু কি জনন কোষ উৎপন্ন হয় না? এটা কিন্তু পুরোপুরি সত্য না, এর জন্য এই পার্টটা আমি স্কিপ করছি, এই ওয়ার্ডটা আমি লিখি নেই। আচ্ছা, তো আজকের জন্য এই পর্যন্তই। আমরা পরের দিন ইনশাল্লাহ উদ্ভিদ কোষ, প্রাণী কোষ সে চিত্র কিভাবে আঁকাইতে হয়, তারপরে উদ্ভিদ কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে তাদের সম্পর্কে আরো ডিটেলসে জানবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।